আজকের গল্প অশরীরী। লেখক বিপ্লব কুমার ঘোষ। হঠাৎ যেন বকের মড়ক লেগেছে গত অমাবস্যার রাত থেকে। প্রতিদিন পড়ন্ত বিকেলে বকের ঝাঁক ঠিক ফিরে আসে নিজের ডেরায়, অথচ ভোরের আলো ফুটতে না ফুটতেই টুপ টুপ করে খসে পড়ে বাঁশগাছের গোড়ায়। ছটফটানির পরেও বেশ কিছুক্ষণ প্রাণ থাকে তাদের। কয়েকদিন ধরে এমন ঘটনা দেখে যথেষ্টই অবাক হলেন বাড়ির গৃহকর্তা মাধবরঞ্জন হালদার। আগে কোনো পশু পাখি মরলেই সবচেয়ে আগে সেখানে হাজির হতো শিয়ালের পাল। তারা আসছে, কিন্তু ছুঁয়েও দেখছে না ওদের দিকে, বরং গন্ধ শুকেই বিদায় নিচ্ছে দ্রুত। ভোর রাতে অশ্বত্থ গাছের ডালে ঘাপটি মেরে বসে তা চাক্ষুষ করেছেন বাড়ির গৃহকর্তা নিজেই। এমন ঘটনায় কয়েকদিন চুপচাপ থাকলেও মাধববাবু এখনও এর কোনো কারণ বা যুক্তি খুঁজে পাচ্ছেন না। বরং অসম্ভব সাহসী এই মানুষটির মধ্যেও এক অজানা আতঙ্ক চেপে বসেছে বেশ কিছুদিন ধরেই। তা তার চালচলনেই বেশ বোঝা যাচ্ছে। ভোর 4টে বাজতে না বাজতেই রান্নাঘরে সামান্য কেরোসিন ছিটিয়ে বড় কাঠের গুঁড়িতে আগুন ধরালেন রমলা, বাড়ির বড় বউ। 18 জনের সংসারের হাল তার হাতেই। বাড়িময় ধোঁয়া ছেয়ে থাকে কিছুক্ষণ। কাঠ জ্বলতেই দুটি উনুনেই গরম হবে 2 গামলা গরম জল। গোয়ালে বাঁধা 8টি গরুর জন্য তৈরি হবে ভুসি ও আখের গুড় মেশানো খাবার। দাঁতন মুখে বাঁশবাগান থেকে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকেই এগিয়ে এলেন মাধববাবু। গিন্নি, বড় সমস্যায় পড়েছি। বাঁশবাগানে অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। সাদা বকের পালে মড়ক লেগেছে। নিম দাঁতনের বাকিটা ছুঁড়ে ফেলে আরও কিছু বলতে গিয়ে তিনি থমকে গেলেন। আসলে কে শোনে কার কথা? রমলা ছুটছে। রাতের এঁটো বাসন নিয়ে নদীর পাড়ে ছুটতে ছুটতেই তার ক্ষোভ যেন সব উগরে দিলেন নিমেষে। এই ভিটে শুদ্ধি করো, বহুদিন ধরে বলছি। কে শোনে কার কথা? গোটা বাড়িতেই তো অমঙ্গলের ছায়া পড়েছে। গত কয়েক মাস ধরে রমলাও 4 মাসের পোয়াতি। একটু খিটখিটে ভাব আর কথায় কথায় বিরক্তি যেন ইদানিং বেড়েই চলেছে। মাধববাবু বুঝলেন এখন কোনো কথা না বাড়ানোই ভালো। কথা বাড়ালে দিনভর তার খেসারত দিতে হবে। এমনকি আজ ভোরের চা নাও জুটতে পারে। বাড়ির কোণে পাঞ্জিপাড়া থেকে আনা বেগুনের চারায় জল ঢালতে ঢালতেই মনে পড়ে গেল অনেক কথা। ওপার বাংলা থেকে এসে জোড়াপানি নদী লাগোয়া এই বিশাল ভিটেতে তিনি থাকবার মনস্থ করেছিলেন। মাথা গোজার ঠাঁই খুঁজতে গিয়ে রেল স্টেশন লাগোয়া এক পানের দোকানি কাগজে চিরকুটে একজনের নাম লিখে দিয়েছিলেন। এটাও বলেছিলেন এসব জমি বসতযোগ্য নয়, সাপ, ভূত আর হায়নাদের স্বর্গরাজ্য। প্রায় বিনে পয়সার জমি। সেই সময়েও পরিস্থিতিতে মাধববাবু যেন হাতে চাঁদ পেয়ে গিয়েছিলেন। সর্বশান্ত একটি পরিবারের কাছে এর চেয়ে বড় আর কী প্রাপ্তি হতে পারে? ঝোপঝাড় কেটে বসত ভিটে বানিয়ে ফেলতে বেশি সময়ও লাগেনি তার কাছে। কিন্তু বর্ষাকাল ছিল যেন বড় আতঙ্কের। নদীর জল বয়ে যেত বাড়ির উঠোনেও। বিষাক্ত সাপ খোপ ডেরাবাদ্ধ গোয়াল ঘরে বা মুরগির ডিম পাড়া মাটির হাঁড়িতে। শেয়ালের পাল নদীর ওপারে উঁচু ডাঙায় বেত বনের আড়ালে সাময়িক ঘর সংসার করলেও রাত দুপুরে চিৎকার জুড়ে দিত। অনেক বলেছিলাম, তখন কথা শোনোনি। এবার বোঝো, এই ভিটেতে একের পর এক যা ঘটছে তাতে কোনো সুস্থ মানুষ এখানে টিকতে পারে না। আরও কত কি ঘটবে দেখো। চায়ের কাপ হাতে রমলা ছুটে এসে আরও 2-4 কথা শুনিয়ে গেলেন তাকে। রমলার প্রথম 1 মাসের সন্তান কয়েক দিনের জ্বরে মারা গিয়েছিল এই ভিটেতে পা রাখার পরেই। বাঁশবাগানের উত্তরে মাটি চাপা দিলেও কয়েক ঘন্টার মধ্যেই সেই ছোট্ট দেহটি উধাও হয়ে গিয়েছিল। কারো কারো ধারণা হয়েছিল এ কোনো শিয়াল বা হায়নার কাজ। পরিস্থিতির চাপে মাধববাবুও তা মেনে নিয়েছিলেন, কিন্তু তা মন থেকে নয়। তার বড় কারণ ওই এলাকায় হায়নার দেখা মেলেনি কোনো দিন।
তার চেয়েও বড় যুক্তি হলো 8 ফুট কাটা মাটির নিচে থেকে দেহটি তুলে নিতে গেলে শেয়ালের দলকে অন্তত 2 দিন পরিশ্রম করতে হতো। অথচ মাটি খোঁড়ার কোনো চিহ্নই ছিল না, কোনো পশুর পায়ের ছাপও মেলেনি। সময়ের সঙ্গে এই শোক হারিয়ে গেলেও মাধববাবুর মনের মধ্যে ঘুরপাক খেত অন্য একটি ঘটনা। একদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় মাধববাবুর। কে যেন তারই নাম ধরে ডাকছে বারবার। রমলা বেঘরে ঘুমোলেও সেদিন তাকে ডাকবার মতন শক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি। দরজার হুড়কো খুলে বাঁশঝাড় পেরিয়ে নদীর চরে পৌঁছে গিয়েছিলেন একা নিঃশব্দে। সেদিন নদীর ওপারে একবারই এক আলোর রেখা দেখতে পেয়েছিলেন মাধববাবু। তারপরেই যেন ভেসে আসছিল ছোট্ট শিশুর হাসি। ধাতস্থ হতেই মাধববাবু ছুটে এলেন তার ঘরের দিকে। বারান্দায় পা রাখতেই জ্ঞান হারালেন, কখন তা নিজেও বুঝতে পারেননি। জ্ঞান ফিরতেই দেখলেন ভাগ্নে বেচুরাম চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে, সঙ্গে বাড়ির সবাই। প্রত্যেকেরই ধারণা স্বপ্নের ঘোরে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এই পরিস্থিতিতে মাধববাবু তার অভিজ্ঞতা বলতে গিয়েও বলতে পারলেন না। বরং সাত সকালে সাইকেল চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাকিমপাড়ায়, বৃদ্ধ কবিরাজের বাড়িতে। তিনি এক বোতল পাচন দিয়ে বললেন, পিত্ত বড় গরম হয়ে উঠেছে, প্রতিদিন সকালে পাচন খেলেই শরীর ঠান্ডা হবে, ঘুমও হবে। কবিরাজের কথা মতো এখন আর ভোর রাতে বাঁশবাগানে যান না মাধববাবু, কিন্তু মনের মধ্যে এক অশান্তির ঝড় বইতে থাকে। এই বাড়িতে শুধু যুক্তিবাদী নন, স্পষ্ট কথাও বলেন মাধববাবুর ছোট ভাই অমিয়রঞ্জন। সেদিনও তাই বললেন, দাদা মনে জোর আনো, বৌদির এনে দেওয়া 2 হাতের এসব তাবিজ কবচ ফেলে দাও। কিন্তু কে শোনে কার কথা? বোম ভোলা বলে শনিবারের ভর দুপুরে ত্রিশূল হাতে চলে এলেন এক সাধু মহারাজ। 4 মাসের পোয়াতি অবস্থাতেও মহানন্দার চরে ওই মন্দিরে গিয়ে হত্যি দিয়ে পড়েছিলেন বড় বউ রমলা। শেষে সাধু বাবা রাজি হয়েছেন এই ভিটেতে পা রাখার। তবে এলেন কাউকে না জানিয়েই, প্রায় ভোর রাতে। জয় চামুণ্ডেশ্বরী, কোথায় গেলি বেটি? তুলসীতলা গড়তে হবে বাড়ির উত্তর কোণে। বাড়িতে পা দিয়েই এমন নিদান দিলেন তিনি। এমনকি দক্ষিণ বারান্দার কোলে বহুকালের পুরনো নিম গাছটি কাটতে হবে তড়িঘড়ি। বাড়ির কেউ কেউ প্রতিবাদ করলেও সাধুর ইচ্ছাই পূর্ণ হতে চলল। ওই নিম গাছ নিয়ে নানা গল্প ছিল এতদিন। মাধববাবুর মা বহুবার দেখেছেন ওই নিম গাছ দুলছে। ঝড় নেই, দক্ষিণের হাওয়ার তেজ নেই, অথচ গাছের মোটা গুড়ি ধরে কে যেন দোলাচ্ছে। এই নিয়ে বেশ কয়েকবার তিনি ছেলেদের কাছে প্রসঙ্গটি তুলেছিলেন। ছেলেদের মন্তব্য, চোখের জ্যোতি কমছে মায়ের। এমন সব কটু কথা কানে যেতেই তিনি আর কাউকে কিছুই বলেননি। এখন শুধু মনে হয় পুরনো এই নিম গাছটি গরমের প্রতিটি দুপুরে বাড়ি জুড়ে তার ছায়া মেলে ধরে। ঝাঁকঝাঁক টিয়া এখনও বাসা বেঁধে রেখেছে এই গাছেই। সাধুর নিদানে ঢোক গিললেন মাধববাবু। অথচ রমলার সামনে জোরালো প্রতিবাদ করতে পারলেন না একবারও। অম্বুবাচীর পরেই এই গাছ কেটে ফেলতে হবে সেই দিনক্ষণও ঠিক হয়ে গেল। প্রতিবাদ তুললেন ভাই অমিয়। এসব বুজরুকিতে মদত দিও না দাদা, নিম গাছ কখনো কোনো গৃহস্থ বাড়ির অমঙ্গল হতে পারে না। অমিয় শুধু নয়, তার স্ত্রী রানুও ছুটে এসে ভাসুরকে বোঝাবার চেষ্টা করলেন। এসব তো দুর্বল মনের পরিচয়, এটা আপনার শোভা পায় না। কিন্তু রমলার ইচ্ছেকে বাধা দেবে কে? গাছ কাটার দিনক্ষণও ঠিক হয়ে গেল। প্রতিবাদে ঘরে ঢুকে দরজায় হুড়কো তুলে দিলেন ছোট বউ রানু। অমিয় চুপ করে গেলেন। বারান্দার এক কোণে বসে সব শুনছিলেন মাধববাবুর 70 পেরোনো মা পারুল দেবী। আর চুপ করে থাকতে পারলেন না তিনি। দীর্ঘশ্বাস ছেড়ে একবারই বললেন, এ গাছে কেউ বাসা বেঁধে আছে, তাকে ঘাটিও না। কে শোনে কার কথা? কিন্তু সন্ধে হতেই বাড়ির পরিবেশ কেমন থমথমে হয়ে গেল। তুলসীতলার প্রদীপ গেল নিভে, পাখিদের প্রথম প্রহরের কলকালানি আজ আর শোনা গেল না। টিয়ার ঝাঁক কি তবে আজ ফিরতে পারেনি? এর আগেও এরকম বেশ কয়েকবার হয়েছে। টিয়ার ঝাঁক ফেরেনি। খুব বেশি ঝড়ের মুখে পড়লে বা ভূমিকম্পের আগে ও পরে
ওদের স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়ে, অস্বাভাবিক আচরণ করে, তবে কি এটা কোনো অশনি সংকেত? রাত 11টার পরে বাড়ির 3 শিশুই অসুস্থ হয়ে পড়ল। পেটে যন্ত্রণা, সঙ্গে বমি। ভাগ্নে বেচুরামের 7 বছরের মেয়ের বমির সঙ্গে হালকা রক্ত উঠে এলো। ঘরে মজুত রাখা কবিরাজি ওষুধ কোনো কাজে এলো না। নেতিয়ে পড়ছিল 3 জনই। ভয়ানক এক বিপদের সম্মুখীন হলো গোটা পরিবার। শুনশান গ্রামে শিয়ালের হাঁকডাক ছাড়া কোনো মানুষেরই সারা শব্দ নেই। ভাগ্নে বেচুরাম হ্যাজাক নিয়ে এলো তার ঘর থেকে। সেই হ্যাজাকের আলোয় মেঠো পথ পেরিয়ে দ্রুত হাঁটতে লাগলেন তারা। যে করে হোক জেলার সদর হাসপাতালে যে পৌঁছতেই হবে, সময় বড় কম। রাতের দায়িত্বে ছিলেন শহরের সবেধন নীলমণি চিকিৎসক পলাশ রায়বর্মন। ছোট্ট শহর, সবাই এক ডাকে চেনেন তাকে। একা মানুষ, দিন রাত রোগী দেখা এবং সুস্থ করে তোলাই তার জীবনের বড় চ্যালেঞ্জ। কথায় আছে, রোগীর শরীরে তার হাতের স্পর্শ পড়লেই যে কোনো রোগ যেন পালাই পালাই করে। এত রাতে পথ পেরিয়ে এতগুলো মানুষের আগমন চিকিৎসকের নজর এড়ায়নি। বড় টর্চ জেলে কিছুটা এগিয়ে এলেন ওদের দিকে। নেতিয়ে পড়া বাচ্চাগুলোকে হাসপাতালের বড় বারান্দায় ততক্ষণে শুইয়ে দেওয়া হয়েছে। টেথিস্কোপ নিয়ে বাচ্চাদের পরীক্ষা করছেন বারবার ওই প্রবীণ চিকিৎসক। এগিয়ে এসে গম্ভীর মুখে শুধু বললেন, কিছুই তো পাচ্ছি না। নার্সকে ইশারায় ওদের স্যালাইন দিতে বললেন। কোনো রোগের প্রকোপ নেই, অথচ মুখে রক্ত। বিব্রত চিকিৎসক পায়চারি করছিলেন আর ঘন ঘন বাচ্চাদের নাড়ি দেখছিলেন। ভোর রাতে জানিয়ে দিলেন বেলা গড়ালে ওদের বাড়ি নিয়ে যাবেন, আপাতত ভয়ের কিছু নেই, বাড়িতে বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। ওরা বাড়ি ফিরল। অবাক কাণ্ড, সেই দিনের ভর সন্ধেতে টিয়ার ঝাঁক আবার ঘরমুখো হলো। মাধববাবুর মা পারুল দেবী সংসারের কোনো কিছুতেই নাক গলাতেন না, বরং খুব বেশি নির্ভরশীল ছিলেন বড় বউ রমলার ওপরে। ছোট বউ মাঝে মধ্যে অভিমানী হলেও অবুঝ ছিলেন না। সংসারের টুকটাক ঝামেলাও সামলে নিতেন নিজেই। শাশুড়ি অবধি তা পৌঁছত না। এবার পারুল দেবী এই প্রথম মুখ খুললেন নিম গাছ নিয়ে। বড় বউ, তোমার সব কথাই সবাই শুনে এসেছি এতদিন। নিম গাছ কাটা নিয়েও তুমি জেদ ধরে বসে আছো। আমি এ গাছ কাটতে দেব না। হাসপাতাল থেকে বাচ্চাগুলো বাড়ি ফিরতেই এমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাকে। মুখের ওপর কোনো কিছু না বললেও পছন্দ হলো না এমন কথায়। তিনি রান্নাঘর থেকে ছিটকে বেরিয়ে চলে গেলেন নিজের শোয়ার ঘরে। 2 দিন কেটে যাবে স্বাভাবিক হতে। রমলার এমন জেদ বরাবরই, কারো কোনো কথাতেই চিড়ে ভিজবে না, মুখেও কিছু তুলবেন না, নির্জলা উপোস। রানু, তুমি 2 দিন রান্নাঘরের দায়িত্ব নাও, পারুল দেবী তৎক্ষণাৎ জানিয়ে দিলেন ছোট বউকে। মনে মনে খুশি হয়েছিলেন রানু। কারো কোনো আপত্তি থাকার কথা নয়। রান্নাঘরের ছোট বউ ঢুকলে বাড়ির সকলে খুশি হয়, সেটা অন্য কারণে। একঘেয়ে রান্নার স্বাদ বদল হয়। ভোরে ভাসুরের চা বানিয়ে তাকেই খুঁজছিলেন রানু। দেখতে পেলেন ঝোলা কাঁধে 2 মহিলা সাপুড়েকে সঙ্গে নিয়ে গোয়াল ঘরের দিকে যাচ্ছেন তিনি। এই মহিলারা ঘুরে ঘুরে সাপ ধরে বেড়ায়। কালো কুচকুচে দশাসই চেহারা তাদের। শাবল দিয়ে মাটি খুঁড়ে লুকিয়ে থাকা কেউটে অনায়াসে তুলে আনে হাতের নাগালে। বাড়িতে মাঝে মধ্যে খুবই সাপের উৎপাত হয়। কয়েকদিন আগে রান্নাঘরের বড় কালো কড়াইয়ের মধ্যে দশাসই কেউটে ঘাপটি মেরে বসেছিল। চট করে বোঝা মুশকিল, রানুর বড় যা ভোরে রান্নাঘরে ঢুকতেই ফোঁস করে ওঠে সাপটি। ভয়ে এমনই চিৎকার করেছিলেন তিনি, যা শুনে ভোরের পাখিদের কলকলানিও থেমে গিয়েছিল। বাড়ির সবাই ছুটে আসতে সাপটিকে আর দেখা যায়নি। শুধু কেউটে নয়, এই ভিটের চারপাশে অনেক গোখরো সাপেরও দেখা মেলে। ওরা খুব বেশি ঘরমুখো হয় না, গোয়াল ঘর, মুরগি খামারেই ঘোরাঘুরি করে। বহুবার নিম গাছের মগডালে উঠে ছোট টিয়ার বাচ্চাগুলি গিলে খেয়েছে। মাধববাবু বেশ কয়েকবার তা খেয়ালও করেছেন। সেই সাপকে নামিয়ে আনাও কম হুজ্জুতির ব্যাপার নয়। লম্বা বাঁশের ডগায় কাপড়ের পুটলিতে আগুন ধরিয়ে গাছের গোড়া থেকে নাড়লে ধোঁয়া ও তাপে ওরা
পালাবার পথ খোঁজে। কখনো ডাল বেয়ে নেমে আসে, কখনো ঝাঁপ দেয়। মাধববাবুর যত রাগ এই গোখরোর ওপরেই। গত বছরে গোখরোর ছোবলেই মারা গিয়েছিল কালো দুধেল গাইটি। সবাই তাকে আদর করে নাম দিয়েছিল চম্পাকলি। বর্ষার রাতে লেজের ঝাপটা খেয়ে সাপটি ছোবল বসিয়ে দিয়েছিল চম্পাকলির পায়ে। পরদিন গোয়ালঘরে খাবার দিতে গিয়ে এই দৃশ্য দেখতে হবে তা কল্পনাও করতে পারেননি গৃহকর্তা। পরে ওই গোয়ালঘরের পূব কোণে পাওয়া গিয়েছিল ৮-১০টি সাপের ডিম। রাত বিরেতে তাই সাপেদের আনাগোনা বেড়ে গিয়েছিল। চম্পাকলি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গেল গৃহকর্তার প্রাণ। পারুল দেবী ঠিক সেটাই মনে করেন এখনও। কারণ ভোরের আবছা আলোয় মাধববাবু প্রতিদিনই গোয়ালঘরে যান ওদের খাবার দিতে। এমন দুর্ঘটনা ঘটে যেতে পারত তার জীবনেও। চম্পাকলির শোক তাই সহজে কাটেনি এই পরিবারের কারো মন থেকেই। বেলা বাড়তেই বাড়ির ছোট বড় প্রায় সকলেই চলে এসেছে 2 মহিলা সাপুড়ের সাপ ধরা দেখতে। ততক্ষণে তাদের বড় কাপড়ের পুটলিতে 2টি কেউটে ও 1টি গোখরো গজরাচ্ছে। মূলত এদের সাপের বিষ বিক্রি হয় শহর থেকে আসা কয়েকজন দালাল মারফত। তারা সেই বিষ পৌঁছে দেয় এক ওষুধ কোম্পানির ম্যানেজারের কাছে। রোজগার মন্দ নয়, তবে ঝুঁকি অনেক। যতই শিকড় বাকড় হাতে বাঁধুক, কোনো অসতর্ক মুহূর্তে বিপদ ঘনিয়ে আসে সাপুড়েদের ঘরেও। পেয়ারা গাছের গোড়ায় কান পেতে অনেকক্ষণ চুপচাপ থেকে ওই মহিলা বাড়ির সবাইকেই সতর্ক করল। বাবু লোগ, ইয়া পে বড়া 2 সাপ মাट्टी का अंदर घर बना लिया, हम कल पकड़ लेंगे, इधर कोई मत आना। ওরা কথা বলে হিন্দির সঙ্গে নিজেদের আদিবাসী ভাষা মিলিয়ে। দ্রুত ঝোলা গুটিয়ে সবাইকেই আবারও সাবধান করে হাঁটা ধরল নদীর চরে নিজেদের ডেরায়। ওকে দূরের তাঁবুতে ফিরতে হবে। 3 মাসের দুধের বাচ্চাকে রেখে এসেছে। তখনই জানা গেল কয়েক মাস আগে এই মহিলার ধরে নিয়ে যাওয়া এক কেউটে কাপড়ের পুটলি থেকে বেরিয়ে ওর মরদকে ছোবল মারে। বিষ বের করে নিলে বেশ কয়েকদিন নিস্তেজ থাকে সাপ, কিন্তু সেই সুযোগ আর হয়নি। সাপটি সব বিষ ঢেলে দিয়েছিল মরদের ডান পায়ে। এমন ঘটনা নতুন নয়, মাঝে মধ্যেই ঘটে। শোক তাপ ওদেরও আছে, কিন্তু রুজি রোজগার ভুলিয়ে দেয় আকস্মিক বিপদকেও, মেনে নেয় নিজের ভাগ্যকে। সাপ ধরার এই দলটির কোনো স্থায়ী ঠিকানা নেই। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে এদের দেখা যায়। 3-4টি পরিবার একসঙ্গেই থাকে। যেখানে তাঁবু ফেলে সেখানেই 3 মাসের সাময়িক জীবনযাপন। মৃত্যু যেমন আছে, আছে জন্মও। এমনও হয় রাত বিরেতে ঘরবন্দি সাপের ফোসফোসানি, অন্যদিকে প্রসব যন্ত্রণা। অশান্তি যেন আর দূর হচ্ছে না এই বাড়ি থেকে। নিম গাছের মগডালে বসে কেউ যেন পা দোলাচ্ছে। পারুল দেবী এই দৃশ্য দেখেই ডাকলেন সবাইকে। তড়িঘড়ি ছুটে এলেও কাউকে দেখা গেল না কোথাও। ভাগ্নে বেচুরাম জোরালো টর্চ মেরেও কোনো হদিশ না পেয়ে অশান্তি জুড়ে দিল। এই বুড়ির ভীমরতির কারণে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়বে। না, কাউকেই আর অসুস্থ হতে হলো না। পরদিন কাক ভোরে গরুর গাড়ি চড়ে 10 মাইল পথ ঠেঙিয়ে এলেন আদিবাসী বৃদ্ধ রামানুজ রায়। 4 পুরুষের বাস। এইসব জমির প্রকৃত ভাগিদার ছিলেন তারাই। নতুন জনবসতির কথা শুনতে পেয়ে তা দেখতে এসেছেন ঠিকই, কিন্তু জানিয়ে দিলেন গোপন তথ্যটি। রামানুজের বয়স যখন 10, তখন তার বাবা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। বহুদিন পরে তার হদিশ পাওয়া গিয়েছিল মাধববাবুর ভিটের এই পুরনো নিমগাছে। জীবন্ত নয়, ঝুলন্ত নরকঙ্কাল। আজও ওই পরিবারের বিশ্বাস জিন ভূতের খপ্পরে পড়ে এমন কাণ্ড ঘটেছিল। বৃদ্ধ রামানুজের পরামর্শে শুরু হয়ে গেল হোমযজ্ঞের আয়োজন। শ্মশানকালীর পুরোহিত ওই নিমগাছে গণ্ডি কাটতেই ভেঙে পড়ল বড় ডাল। অতৃপ্ত আত্মার বিদায়ধ্বনি। শাঁখ, উলুধ্বনি ও কাসর ঘণ্টায় মুখরিত হলো পুরো গ্রাম। পারুল দেবী কাঁদছেন, তবে শোকে নয়, আনন্দে। গল্পটি এখানেই শেষ হলো।